দর্শক স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, এই ষড়যন্ত্র কারা করছে বা এই ষড়যন্ত্র উত্তরণের উপায় কি? এসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। স্বাগতম আপনাকে। আমি প্রথমে মাহবুব আজিজ ভাই, আপনার অনুমতি নিয়ে সরওয়ার তুষার ভাইকে দিয়ে আলোচনা শুরু করি, যেহেতু একজন রাজনীতিবিদ, সরাসরি রাজনীতিবিদ পেয়েছি আমরা। রাজনীতি নিয়ে যে ষড়যন্ত্রের কথা হচ্ছে বা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনার কি মনে হয় এই ষড়যন্ত্রটা আসলে কারা করছে? আপনাকে ধন্যবাদ। যেহেতু এটা উনি বলেছেন, নিশ্চয়ই উনি একটা চিন্তা করে বলেছেন, উনি ভালো বলতে পারবেন যে এটার মধ্যে দিয়ে তিনি কি বোঝাতে চাচ্ছেন। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, এই ধরনের বায়বীয় কথার বাইরে এসে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিএনপির যেটা কমিটমেন্ট বহুদলীয় গণতন্ত্র, সেটা থেকে বিএনপি কিন্তু সরে এসে এই যে ধরুন আমাদের বিভিন্ন কর্মসূচিতে হামলা হচ্ছে, আমাদের আপনার ফেসবুক পোস্টের কারণে, সমালোচনার কারণে মারধর করা হচ্ছে, অ্যারেস্ট করা হচ্ছে। আমাদের এখনও ঝিনাইদহে আপনার যুবশক্তির একজন এখনও আটক আছেন ওই একটা হামলার ঘটনাকে কেন্দ্র করে। আজকেও আপনার রূপগঞ্জে আমাদের একটা সমাবেশে হামলা করেছে প্রোগ্রাম, সেই ফল উৎসবের প্রোগ্রামে পুলিশের উপস্থিতিতে ছাত্রদলের ক্যাডাররা এসে ওখানে হামলা করেছে। পুলিশ ছিল সম্পূর্ণভাবে নীরব, এবং এটা আপনি যে কোনো ভিডিও দেখলে দেখতে পারবেন, ওই ঘটনার যে ভিডিও বা ছবিগুলো বিশ্লেষণ করে এটা ধরা পড়ে। দেখেছি। হ্যাঁ, তার মানে কি? তার মানে হচ্ছে যে সরকারি দল এই 3 মাস বা এখনো 4 মাস হয় নাই, এর মধ্যে কিন্তু বেশ অসহিষ্ণু হয়ে পড়েছে, এবং তারা একটা নতুন দলকেও আসলে জায়গা দিতে চায় না। কিংবা সমালোচনার ব্যাপারে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ, যে সরকারের কাজের তো সমালোচনা হবেই, এক এক সমালোচনার টেম্পারমেন্ট এক এক রকম থাকবে। এখন আপনি বলছেন যে অমুকে বেয়াদব, এই বেয়াদব বলে আপনি তার উপরে হামলা করাটাকে জাস্টিফাই করছেন। যেখানেই যাচ্ছে সেখানেই, ওই ঝিনাইদহ হয়ে গেল, যশোরে গেলাম আমরা, আমাদের প্রতিনিধি দল রূপগঞ্জে, যেখানেই যাচ্ছে সেখানেই হামলা হচ্ছে। তো এটা তো এইখানে কি ওই যে যাকে বেয়াদব বলা হচ্ছে, যার কথা সংলগ্ন বলা হচ্ছে, তার উপস্থিতির কারণে, নাকি অন্য কোনো স্থানীয় রাজনৈতিক কোন্দল আপনাদের মধ্যে ছিল? না, আমাদের রাজনৈতিক কোন্দল থাকবে কেন? দেখুন, একটা যারা হামলা করে সরকারি পৃষ্ঠপোষকতায়, পুলিশের সামনে হামলা করতে পারে কারা? বাংলাদেশে যারা সরকারি দল তারা। তো আপনার একটা এক্সকিউজ দরকার যে অমুকের অমুক কথা আমাদের পছন্দ হয় নাই, এই জন্য আমরা হামলা করেছি। এটা আপনি কোনো না কোনোভাবে একটা এক্সকিউজ তৈরি করতেনি, কারণ বিরোধী দল হিসেবে আমাদের কাজই তো সরকারের সমালোচনা করা, নাকি আমরা যদি সরকারের ধামা ধরতে থাকি তাহলে তারা আমাদের সমালোচনাটা তো যৌক্তিক হতে হবে, কাঠামোগত হতে হবে। ধরেন আমি অযৌক্তিক সমালোচনা করলাম, কথার কথা, হ্যাঁ, সবাই যৌক্তিক সমালোচনা করবে না। ধরেন আমি অযৌক্তিক সমালোচনা করেছি, এজন্য কি আমাকে মারা যাবে? না, মারা যাবে না। তাহলে সেটাই তো। তাহলে একই ভাবে দায়িত্বশীল জায়গা থেকে ধরা যাক আপনার দলের একজন মানুষ অসংলগ্ন কথা একের পর এক বলে যাচ্ছে, আপনার দলীয়গতভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া, সেটা হলো আমাদের দলের বিষয়। একটা জিনিস আপনাকে বলি, দলের দায়িত্বটাই আপনি বলেন, দলের বিষয়। ধরেন আমাদের দলের কেউ অসংলগ্ন কথা বলেছে, তাহলে পাল্টা কেউ সংলগ্ন কথা বলে দিবে, কথার বদলে কথা, আপনারা কোনো অ্যাকশন নেবেন না। অ্যাকশন কি? কথার কারণে অ্যাকশন কি? ধরেন একটা দলের, ধরেন বিএনপির কোনো এক নেতা কিছু একটা বলেছে, তারপর তাকে কি করে দল সতর্ক করে যদি তার কথার প্রবলেমটি থাকে, সেটা হলো ওই দলের ইন্টারনাল বিষয়। কিন্তু সেটার জন্য তো অন্য কেউ তাকে হামলা করতে পারবে না। সংলগ্ন কথা, অসংলগ্ন কথা, হামলাকে আমি বৈধতা মোটেও দিচ্ছি না। হামলা অবশ্যই নিন্দনীয়, আমরা নিশ্চয়ই সবাই নিন্দা করবে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে যিনি অসংলগ্ন কথা বলছেন, আগে এই পার্টটা নিয়ে আমরা আলোচনা করি। এই অসংলগ্ন কথাও এক একজনের কাছে এক একটা অসংলগ্ন কথা মনে হবে, আপনাদের কাছে মনে হচ্ছে না, তাই তো? কোনটাকে আপনাকে তাহলে স্পেসিফিক ধরে আলোচনা করতে হবে। আমার সাথে আরেকজনের টেম্পারমেন্টগত পার্থক্য থাকতে পারে। আচ্ছা, যে তিনি একটা জিনিস যেভাবে আর্টিকুলেট করতে চান, আমি হয়তো জিনিসটা এইভাবে আর্টিকুলেট করতাম না, আমি হলে আমি আরেকভাবে করতাম। কিন্তু এটা নিয়ে একটা দলের ইন্টারনাল সমালোচনার চর্চা সেই দলের মধ্যে থাকবে। কিন্তু কোনোভাবেই আপনার আমরা আগে যে চর্চাগুলো দেখেছি, যে ধরপাকড় করা, অ্যারেস্ট করা, হামলা করা, যেমন এক দলের কর্মসূচিতে আরেক দল কখনোই হামলা করতে পারবে না, পিরিয়ড। এই ব্যাপারে অন্য কোনো আলোচনা নাই। তো কিন্তু সেই জিনিসগুলোই আমরা দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি। সেটা করার পরে একজন সিনিয়র পলিটিশিয়ান এবং সরকারের একজন অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী, দলের মহাসচিব, তিনি যদি বলেন যে রাজনীতি নিয়ে ষড়যন্ত্র চলছে, তখন ব্যাপারটা আনফর্চুনেট হয়। আপনারা স্টিয়ারিংয়ে আছেন, পরিস্থিতি আপনাদের অনুকূলে,
আপনারাই হচ্ছে এই ঘটনাগুলোর দায় আপনাদেরকে নিতে হবে, যে কেন কেন রাজনীতি নিয়ে ষড়যন্ত্র চলছে, কে করছে এটা। বায়বীয় কথা না বলে আপনাকে সরাসরি বলতে হবে যে অমুকের রাজনীতিকে এইভাবে নিয়ে এটা নিয়ে ষড়যন্ত্র। এটা আমরা তিনি উল্লেখ করেছেন সোশ্যাল মিডিয়ায় যেভাবে বুলিং করা হচ্ছে, সোশ্যাল মিডিয়ার ব্যাপারটা আলাদা না, একটা হচ্ছে না, এটা উল্লেখ করেছেন ওই বক্তব্যেই আর কি। দেখুন, আমি একটা জিনিস বলি, আমাদের একটা সাইবার সিকিউরিটি আইন আছে। এই সাইবার সিকিউরিটি আইনের মধ্যে আপনি কি কি করতে পারবেন না সেটা পরিষ্কার বলে দেওয়া আছে। সেটা কি, একটা হলো আপনি মানে কারোর বিরুদ্ধে সেক্সুয়াল হ্যারাসমেন্ট হয় এই ধরনের কোনো বক্তব্য দিতে পারবেন না, দিলে আপনাকে ওই আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 2, আপনি ভায়োলেন্স ইনসাইট করতে পারবেন না, মানে সহিংসতা উস্কে দিতে পারবেন না, এবং আপনি হচ্ছে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে পারবেন না। এগুলো যদি করেন তাহলে আপনার বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণের সাপেক্ষে আপনার বিরুদ্ধে ওই আইনের ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। কিন্তু ধরেন একটা কটূক্তি কথাটা তো আওয়ামী লীগের ডিজিটাল নিরাপত্তা আইনের সময় আমরা দেখেছি, কটূক্তি কথাটা যেটা আপনার কাছে কটূক্তি মনে হচ্ছে এটা আমার কাছে মনে হবে না, আমার কাছে যেটা কটূক্তিটা আপনার কাছে নাও মনে হতে পারে। ওভারঅল একটা ইয়া তো না, আছে যে আমাদের দেশের যে এক্সিস্টিং আইন, সেখানে ধরেন গালির জন্য, গালি দেওয়ার জন্য, গালি আপনাকে বিরক্ত করতে পারে, গালির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ হতে পারে, গালির বিরুদ্ধে সমালোচনা হতে পারে, কিন্তু গালি দেওয়ার কারণে কাউকে কিন্তু অ্যারেস্ট করার বিধান আমাদের আইনে নাই। এটা নাই, তো নাই মানে আপনি সেটা করতে পারবেন না। এবং ওই যে আইনটা আছে যে আমি এমনি আলোচনাই করছি, যে উস্কে দেওয়া, সহিংসতা উস্কে দেওয়া, গালির মধ্য দিয়ে সহিংসতা উস্কে দেওয়া যায় কি না? গালি ধরেন একজন পাওয়ারফুল ব্যক্তি, সরকারের মন্ত্রী, তাকে একটা গালি দিল, গালিরও আবার মাত্রা ভেদ আছে। গালি যেগুলো, কিছু গালি আছে অত্যন্ত কুরুচিপূর্ণ, কিছু গালি আছে মানুষের জাস্ট অ্যাঙ্গার। তো সেই গালির কারণে আমরা, যেমন ধরুন কয়েকদিন আগে প্রধানমন্ত্রীকে একজন কুলাঙ্গার বলেছেন, তো কুলাঙ্গার বলার কারণে কিন্তু তিনি যে জোটে আছেন সেই জোটে মানুষের এটাকে সমর্থন করেন নাই, ঠিক আছে? কিংবা ধরেন অন্তর্বর্তী সরকারের সময় ওই যমুনার সামনে আপনার যুবদলের নেতা নয়ন সহ আরও অন্যান্যরা বিরাট বড় জমায়েত করে ওখানে তৎকালীন 2 জন উপদেষ্টা মাহফুজ এবং আসিফকে, একজন সান্ডা মাহফুজ, ব্যাং আসিফ, এগুলো বলেছে না? তো সেগুলোর ব্যাপারে কি আপনি এই জিনিসগুলো জনগণের কাছে ছেড়ে দিবেন, জনগণ যেটা খারাপ এটা গ্রহণ করবে না। যেমন কুলাঙ্গার বলা হয়েছে, প্রধানমন্ত্রী এটা ডিজার্ভ করে না, এটা সবাই বুঝতে পেরেছে। আমিও কিন্তু প্রধানমন্ত্রীর সমালোচনা করি, কিন্তু আমি এটা বুঝতে পেরেছি যে না, ওনাকে এটা বলা যাবে না। তো কিছু জিনিস আছে যেটা জনগণের কাছে ছেড়ে দিতে হবে। আর যেটা হচ্ছে আপনার ওই যে আপনি যেটাকে বলেন উস্কানি, যে আপনি বললেন যে অমুক জায়গায় হামলা করতে হবে, হ্যাঁ, এবং সেটাকে কেন্দ্র করে আপনার কিছু খারাপ ঘটনা ঘটলো, যেমন ফিলিপনগরে আমরা পীরের ওখানে হামলা করতে দেখলাম, এর আগের দিন রাত থেকে কিন্তু এটা নিয়ে এক ধরনের উস্কানি ছিল। তাহলে সেইটাকে আপনাকে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ধরতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু মাহবুবা যে আপনাকে শুনতে চাই। সৈয়দ তুষার স্পষ্টভাবেই বলছিলেন, যদি আমি আরেকটু উল্লেখ করি, তিনি নারায়ণগঞ্জের যে ঘটনা ঘটেছে আজকে রূপগঞ্জে, এনসিপির একটি ফল উৎসব ছিল, সেখানে ছাত্র দলের বিরুদ্ধে হামলার অভিযোগ, এবং সৈয়দ তুষার বলেন যে পুলিশের সামনে এ ধরনের হামলা হওয়ার আসলে মূল কারণ কি বলে আপনার মনে হয়? এবং একই সঙ্গে আমি আমার মূল প্রশ্নে যেতে চাই, যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেটি বলেছেন যে রাজনীতি নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই ষড়যন্ত্র আপনিও দেখতে পান কিনা কোথাও? জি, ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। সারোয়ার তুষারের একটি কথা দিয়ে আমি শুরু করতে চাই। তিনি বললেন যে পুলিশের সামনে হামলা করে কারা বাংলাদেশে। এটা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আসলেই কারা হামলা করে? আমরা নারায়ণগঞ্জে যেমন দেখলাম, আমরা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসেও দেখেছি পুলিশের সামনে কারা হামলা করে। সেটা 32 নম্বরের ধানমন্ডি 32 নম্বরে আমরা দেখেছি। 3 বার বুলডোজার দিয়ে এই বাড়িটি ভাঙবার সময় আমরা পুলিশের আচরণ দেখেছি। আমরা দেশ জুড়ে মব সন্ত্রাস দেখেছি, মুক্তিযোদ্ধাদের গলায় মালা পরাতে দেখেছি, আমরা দেখেছি শিক্ষকদের অপমান করতে, নানানভাবে আইনের শাসন নিজের হাতে তুলে নেবার যে ইচ্ছাটি দেখেছি। এবং তখন অনেকেই মব সন্ত্রাসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান একটা পরিচয়পত্র হিসেবে আবিষ্কার করেছিলেন। সেটারই ধারাবাহিকতা কিন্তু এখন একেবারে যে মব সন্ত্রাস নেই তা নেই। গতকালকের মানবাধিকার রিপোর্ট হচ্ছে 31 জন নিহত হয়েছে মব সন্ত্রাসে মে মাসে। তাহলে আপনি দেখুন যে বাংলাদেশে হঠাৎ করে এই পরিস্থিতিটা হচ্ছে, যে গণ অভ্যুত্থান 24-এর গণ অভ্যুত্থান তো কোনো দলের নয়, কোনো একটা সুনির্দিষ্ট গোষ্ঠীর ছিল না, ছিল সকল দল মত নির্বিশেষে মানুষের গণতান্ত্রিক অধিকারের জন্য জবাবদিহিতা এবং প্রশ্নের করবার যে একটা অধিকার, প্রশ্ন করবার অধিকার হারিয়ে ফেলেছিল বাংলাদেশের মানুষ, সেটাকে ফিরিয়ে আনবার জন্য, অর্থাৎ মত প্রকাশের স্বাধীনতার জন্য। সেই জায়গায় এই রূপগঞ্জে যে ঘটনাটা ঘটলো, অবশ্যই এটা নিন্দনীয়। সেটা বিএনপির লোকজন গিয়ে সেখানে, সেটা নাসিরউদ্দিন পাটোয়ারি যাই বলুক না কেন, তার জন্য বাংলাদেশের আইন কানুন আছে।
আপনি যে কোনো মত প্রকাশের, সেটা কাউকে যদি কোনো কেউ নানান কথাবার্তা বলে, আমরা তো একজন তরুণ নেতাকে জাতীয় নেতা বানিয়ে ফেলেছি, যার প্রধান কাজই ছিল গালিগালাজ করা। তাকে নজরুলের কবরে আমরা শায়িতও করেছি। তার কাজ কি? তিনি তো অ্যাঙ্গার যেটাকে বলা হচ্ছে, রাগের যে প্রকাশ, সেই ভাষাগুলো তো এখানে উচ্চারণও করা যাবে না। অর্থাৎ বিভিন্ন পরিস্থিতি আমাদের বিভিন্ন কিছু কিন্তু তৈরি করতে সহায়তা করে, এবং সেই জায়গায় যেই ব্যাপারটি সামনে নিয়ে এসেছিলেন অনেকেই, যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওই কথাটি বলা হচ্ছে। অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, রাজনীতির ক্ষেত্রে এই যে ধূম্রজাল তৈরি করে যে যার আলুটি পুড়িয়ে নিতে চান, সেটাকেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন যে রাজনীতি নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে, এবং সেই ষড়যন্ত্র এখন যে চলছে তাই শুধু না, অনেক দিন ধরেই চলছে। যেটা আমরা তৎকালীন উপদেষ্টা এবং পরবর্তীতে এনসিপির মুখ্য সমন্বয়কের কথাও আমরা শুনেছি, যে ডিপ স্টেটের যে ভূমিকা এবং তাদেরকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তাহলে সেই ডিপ স্টেট কোথায় ছিল, এবং সেই ডিপ স্টেটের নানান কাজকর্ম কিন্তু আমাদের সামনে চলে আসছে, বিভিন্নভাবে আসছে। এখন ডিপ স্টেট কি কাজ করছে সেই এখন আমি যেই জায়গাটাতে আসতে চাচ্ছি, রাজনীতি দিয়ে গভীর ষড়যন্ত্র আসলে কারা করছে এখানে কি ডিপ স্টেট? যেটা আবার তৌহিদ সাহেবও কিন্তু তার বক্তব্যে বলেছেন যে ডিপ স্টেট সবসময় স্রোতের অনুকূলে থাকে। অর্থাৎ তারা একটা পর্যায়ে গিয়ে স্রোত, এখন তাহলে স্রোত কোন দিকে? এখন স্রোত হচ্ছে 3 থেকে 7% ভোট 36% ভোটে কি করে পরিণত হলো? এখন স্রোতের ভেতরের স্রোত হচ্ছে এইটাকে আপনাদেরকে আবিষ্কার করতে হবে। যে আপনি যখন বলছেন, ভাই চমৎকার বললেন যে অযৌক্তিক সমালোচনা করা যাবে না, কেন? অবশ্যই করা যাবে। যৌক্তিক অযৌক্তিক মাপার থার্মোমিটার কোথায়? অযৌক্তিক আচরণ তো রাজনীতিতে হতে পারে, সেই সমালোচনা কে করবে? আমি আমার মতো করবো, উনি ওনার মতো করবেন, এবং সেখানে আমরা পাশাপাশি বসে কথা বলবো। এটাই তো গণতান্ত্রিক চর্চার আদর্শ জায়গা। কিন্তু আপনারা তিনজনের মধ্যে দুজন মিলে ঠিক করবো যে এই দলটি নির্বাচনে না আসুক, না আসলে আমরা এবং মামুরা নির্বাচন করলে আমরা সহজে সংসদে যেতে পারি। সংসদে যাওয়ার পরে বলবো যাদের অপরাধ নাই তারা আওয়ামী লীগ করলেও আমাদের দলে আসতে পারবে, নাহিদ ইসলাম সাহেব বলেছিলেন। তাহলে কি আপনারাই থার্মোমিটার? আপনারাই ঠিক করবেন যারা অপরাধ করে নাই, দেশে আইন কানুন নাই। বারবার বলা হচ্ছে আইনের শাসনের কথা, বারবার দাবি করেছে বাংলাদেশের মানুষ আইনের শাসনে মানে এখানে জারি থাকুক। সেই আইনের শাসনের জন্য যেই গুলি হয়েছে 24 আগস্টে, একজন স্নাইপারের কথা বলেন, একজন ডিপ স্টেটের কথা বলেন, একজন বলেন অমুক, কিন্তু গুলি তো হয়েছে, মানুষ তো মারা গেছে, নিহত হয়েছে 1400। আপনার সেটার বিচার হতে হবে না? সেইটা যাদের নামে মামলা আছে তাদেরকে অবশ্যই আপনি নির্বাচনে দূরে রাখতেন, কিন্তু পুরো দলটিকে আপনি কেন দূরে রাখলেন? সেখানে কিন্তু একটা সন্দেহ এবং ষড়যন্ত্রের দেখা মেলে। আচ্ছা, সেটা রেখেছেন, ভালো কথা। এখন আসুন আপনারা সংসদে 1.5 মাস কি আলোচনা শুনলেন? জুলাই সংস্কার নিয়ে আলোচনা শুনলেন, সেখানে আর অন্যান্য কোনো কিছু নিয়েই কিন্তু আলোচনা হলো না গুরুত্বপূর্ণ। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যেই বাণিজ্য চুক্তি হয়ে গেল, সেই আলোচনা কোথায়? একদিন তুলেছিলেন একজন স্বতন্ত্র সংসদ সদস্য, সেটাও বলা হয়েছে বিধি মোতাবেক আলোচনা হয় নাই, আর সবকিছু বিধি মোতাবেক হচ্ছে। আপনি দেখুন যে হামে শিশুরা 600 অধিক মারা যাচ্ছে, এটা কি যেন কোনো গায়েই লাগছে না কারো। তাহলে কেন এইটার ব্যাপারে কি একটা জরুরি অবস্থা জারি করা যেত না, বা এখনো যায় না? মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ কি হতে পারে? গত 24 ঘন্টায় 3 জন মারা গিয়েছে। আপনি দেখুন 3 মাসের বা 3.5 মাসের সরকারে তেলের দাম বাড়লো 2 বার, আপনার বিদ্যুতের দাম বাড়লো, এবং এই বিদ্যুৎ তেল এগুলো কারা দেবে? কারা এই টাকা পয়সা কার গাটের পয়সা যাবে? এবং আমাদের পয়সা দিয়ে আপনারা সংসদে বসে সংস্কার আলোচনা করছেন, যেই সংস্কার আলোচনা আপনারা করছেন তাতে অন্তত দেশের 50% মানুষই সেখানে অংশগ্রহণ করার কোনো সুযোগ নাই। এবং সেই জায়গাটাতে আপনারা বলছেন যে 50% বলতে কাদের বোঝাচ্ছেন? আমি বলছি অনেকেই সেখানে অংশগ্রহণ করেন। আমি বলতে পারি 50%, আমার কাছে তো কোনো ডাটা নাই। আপনারা যেমন ভাবে আওয়ামী লীগ বলতো যে কেন যারা যারা নির্বাচনে এসেছে অসুবিধা কোথায়, এটা বলার পরে তারা জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল বানিয়ে নিল, এবং পরপর এইভাবে 12 বছর তারা সংসদ ও দেশ চালনা করেছে। তো তখন যদি আমরা আর মামুরা হয়, তখন বিএনপি জামাত যদি নির্বাচনে আসতে না পারে, এবার কি হয়েছে? তাহলে একই তো কাণ্ড ঘটলো। এখন আপনি বলবেন না এখানে তো গণ অভ্যুত্থান ঘটছে। হ্যাঁ, গণ অভ্যুত্থানে যারা অপরাধী তাদেরকে আপনি নির্বাচনের বাইরে রাখবেন, পুরো ঠিক আছে, সেই অপরাধেরও বিচারের শাস্তি তো জনগণের হাতে থাকা দরকার ছিল, সেটাও তো আপনি দিলেন না। কিন্তু তারপরে ঠিক আছে, ওটাও মেনে নেওয়া গেল যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে, সামনে নিশ্চয়ই একটা আলাপ আলোচনা হবে। কিন্তু আপনি বিচারহীন অবস্থায় 2 বছরের বেশি সময় ধরে শত শত মানুষকে জেলে রেখে দিয়েছেন।
অপরাধটা আমরা এই প্রশ্নগুলো একটু অপরাধটা কি? সরাত তুষারকে একটু শুনতে অপরাধ হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক মতাদর্শের। মতাদর্শে সরাত তুষার, মাহবুব আজিজ ভাই স্পষ্টই অনেকগুলো প্রশ্ন করেছে, আপনি নোটও করেছেন। আমি বলতে চাই, আপনি আপনার আলোচনার শুরুতে বলেছিলেন যে বিএনপি বহুদলীয় গণতন্ত্রের যে চর্চা করে সেটির কমিটমেন্ট ভঙ্গ করেছে, কিন্তু আমরা দেখলাম কয়েকদিন আগে বিএনপি মহাসচিব বহুদলীয় গণতন্ত্র নিয়ে একটি বক্তব্য দিয়েছেন যে সর্বদলীয় সব দলকে তারা কর্মসূচির সুযোগ দিতে চান। এটি নিয়ে আপনারাই আবার সমালোচনা করলেন যে এর মধ্যে আওয়ামী লীগ রয়েছে কিনা। মাহবুব আজিজ ভাই যেটি বললেন যে আওয়ামী লীগের যারা অপরাধী বা 24-এর অভ্যুত্থানে যারা অপরাধী সরাসরি তাদের বিচার হোক, কিন্তু এর বাইরে পুরো দলকে কেন নির্বাচনের বাইরে রাখা হলো, এই বিষয়ে আপনার মতামত কি? দেখুন, এখানে কয়েকটা বিষয়। একটা বিষয় হলো যে স্পষ্টতই আওয়ামী লীগের প্রসঙ্গটা, যেটা আপনার প্রশ্ন মানে কথার মধ্যে ইঙ্গিতটা আছে, বহুদলীয় গণতন্ত্র আমরা চাই। আমার কথার মধ্যে ইঙ্গিত না, না মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমি বুঝতে সার্জিস আলম প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, আই গট ইট, কোনো সমস্যা নেই। বহুদলীয় গণতন্ত্র আমরা চাই, কিন্তু বহুদলীয় গণতন্ত্রের সাথে কোনো ফ্যাসিস্ট শক্তি সঙ্গতিপূর্ণ না, এক। দ্বিতীয়ত হচ্ছে যাদের নামে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ খোদ জাতিসংঘ করেছে, তারা আবার এটার বিরুদ্ধে একটা আবেদন করেছে, সেটা জাতিসংঘ খারিজ করে দিয়েছে। আপনি তাদেরকে বলতে পারবেন না যে তারা নির্বাচনে আসতে পারলো না কেন। তাদেরকে নির্বাচনে আনলে আপনি নির্বাচনটাই করতে পারতেন না। কীভাবে নির্বাচন করতে পারতেন না? কারণ হচ্ছে আপনি এক বছর, তখন তো নির্বাচনটা হলো ধরেন মাত্র 1.5 বছরের মধ্যে এই এরকম একটা বড় জুলাই ম্যাসাকার সংগঠিত হয়েছে। তখন আপনি তাদেরকে নিয়ে আসলেন নির্বাচনে, হ্যাঁ, মানে আওয়ামী লীগ দল হিসেবে। তখন কি হতো? তখন যারা ছাত্র জনতা কিংবা এই গণঅভ্যুত্থানপন্থী যে শক্তিগুলো, তাদের একটা রাগ ক্ষোভ তৈরি হতো। তখন তারা তো এই দলটাকে প্রতিহত করতে চাইতো। আপনি কি আর এর মধ্যে নির্বাচন করতে পারতেন? তাহলে পুলিশ কিংবা প্রশাসন তারা কি ফ্যাসিস্টদের পক্ষ হয়ে জনগণের বিপক্ষে দাঁড়াতো? মানে নির্বাচনে তো তারা লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে তারা বাধ্য। ফলে আওয়ামী লীগ বহুদলীয় গণতন্ত্র অবশ্যই, কিন্তু আওয়ামী লীগ যারা প্রমাণিতভাবে বাংলাদেশে অন্তত যতবার সুযোগ পেয়েছে তারা বাংলাদেশে গণতন্ত্র হত্যা করেছে। তাহলে বহুদলীয় গণতন্ত্রের নামে যারা গণতন্ত্র হত্যা করে তাদেরকে তো জায়গা করে দেওয়া যাবে না। তারা তো বহুদলীয় গণতন্ত্রের জন্য ক্ষতিকর। যেমন তারা প্রথমে একবার বাকশাল করেছে। বাকশাল মানে হচ্ছে আপনি সমস্ত রাষ্ট্রীয় ইনস্টিটিউশন ধ্বংস করে দিয়ে, সকল দল ধ্বংস করে দিয়ে এক দল, এক দেশ, এক সরকার, এক রাষ্ট্র করে ফেললেন ৪র্থ সংশোধনীর মাধ্যমে, এবং নিজেদের দলও বিলুপ্ত করে দিয়েছেন এর মধ্য দিয়ে। আওয়ামী লীগ নিজেকে নিজে বিলুপ্ত করেছে এর মধ্য দিয়ে। এটা হলো একবার। দ্বিতীয়বার আপনি আবারও এসে পুরো নির্বাচনী ব্যবস্থাটাই ধ্বংস করলেন, এবং শুধু সেটা করলেন না, নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস করলেন আরেকটা দেশের মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ সমর্থনে। ভারতের 2014, 2018, 2024-এর এই ধরনের নির্বাচন করার পেছনে ভারতের ভূমিকার কথা আজকে এটার কোনো হাইপোথিসিস কিংবা কোনো অনুমান না, এটা ফ্যাক্ট। এটা আপনার সুজাতা সিং এখানে আসলো, জাতীয় পার্টি কিভাবে নির্বাচন, একইভাবে এখনো আপনাদের বিরোধী জোট থেকেও কিন্তু এই যে 26-এ যে নির্বাচনটি হলো এটি নিয়েও ভারতের প্রভাবের কথা বলেন না নির্বাচনে। হ্যাঁ, না, এই নির্বাচনে ভারতের কোনো প্রভাব নাই। কিন্তু ভারত বরং চেয়েছে এই নির্বাচনে আওয়ামী লীগ আসুক। আপনাদের দলের বিরোধী জোটের জামাতের, এনসিপির একাধিক নেতার বক্তব্য রয়েছে সেভারাল টাইম যে বিএনপি ভারতের কাছে মুসলেকা দিয়ে এবার ক্ষমতায় এসেছে। সেইটার মানে তো এটা না, ধরেন ওইটা বললাম আমি, বলেছি প্রভাব নেই মুসলেকা, ধরেন আমি এটা বলেছি, কিন্তু এটা মানে তো এটা প্রমাণ করে না। যেমন 2008-এ বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে, অন্তত এক্সেপ্টেড নির্বাচন হয়েছে, কিন্তু ওই নির্বাচনের ব্যাপারে প্রণব মুখার্জির বক্তব্য আছে, এবং সারা দেশের মধ্যে কি কথা আছে যে এই নির্বাচনটা বোধহয় কোনো একটা বোঝাপড়া হয়েছে। এটা একটা হলো রাজনৈতিক বক্তব্য, একটা হলো ফ্যাক্ট। এখন তাহলে আপনারা এখন যে বক্তব্য দিচ্ছেন যে বিএনপি ভারতের কাছে মুসলেকা দিয়েছে, এটি রাজনৈতিক বক্তব্য, ফ্যাক্ট নয়। না, ফ্যাক্ট, এর মধ্যে ফ্যাক্ট। যেমন ধরেন ওই 2008-এর যে বক্তব্য, এটা তো এখন বোথ পলিটিক্যাল বক্তব্য এবং এটার মধ্যে ফ্যাক্টও আছে, এই যে প্রণব মুখার্জির বক্তব্যের মধ্যে এটা প্রমাণিত হয়েছে। এখন আমি বলছি যে এখনকার যে 2024-এর পরে তারা ক্ষমতায় এসে বিএনপি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে না, এটা আমাদের বক্তব্য না। কিন্তু তারা যদি ধরেন আমেরিকা বলেন বা ইন্ডিয়া বলেন, তাদের সাথে তাদের দেখা যায় যে অনেকগুলো কর্মকাণ্ড মিলে যাচ্ছে কিংবা তাদের কথা অনুযায়ী প্রভাবে তারা কাজ করছে, তখন তো আমি বলবো যে আপনি হয়তো তাদের সাথে কোনো একটা বোঝাপড়া করেছেন, সেটা আলাদা। কিন্তু আপনি 2014 সালের নির্বাচন, যে ভারতের এখানে একতরফা নির্বাচনটা, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনটা যে ভারতের সমর্থনে আওয়ামী লীগ করেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ আছে? জাতীয় পার্টি যে এসে এখানে বলেছে না, জিএম কাদের, যে আমরা ভারতের কর্তৃক নির্দেশিত হয়ে আসছি, কি কথা তারা আমাদেরকে কি নির্দেশ দিয়েছে বলবো না। এটা আচ্ছা, এখন ধরেন বাংলাদেশে আর কোনো দল কিন্তু নাই যে আরেকটা দেশের
সমর্থনে বা ইন্ধনে এই দেশে নির্বাচন আমি যদি ব্যবস্থা একটু ধ্বংস করেছে। মিলাই, এই নির্বাচনের আগেও একটি আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলো যে জামাতের আমিরের সঙ্গে ভারতের একটি গোপন বৈঠক হয়েছে, যেটি প্রকাশ করা হয়নি, গোপন রাখা হয়েছিল। না, ওইটা বাংলাদেশে যেভাবে কথাটা এসেছে এটা ভুলভাবে এসেছে। ভুলভাবে এসেছে। উনি পরে কিন্তু ক্লারিফিকেশন দিয়েছেন যে তিনি সাক্ষাৎ করতে চেয়েছেন, উনি সাক্ষাৎ করেন নাই। তিনি একটা গোপন মিটিং করতে চেয়েছেন। সাক্ষাৎ করেছিলেন জামায়াতের আমিরের সাথে, তিনি একটা তিনি এইটা স্বীকার করেছেন। জামাতের আমির নিজে বক্তব্য দিয়েছেন যে একটি সৌজন্য সাক্ষাৎ হয়েছে, যেটি তিনি অসুস্থ ছিলেন। এই সাক্ষাৎটাকে তারা অনুরোধ করেছিল যে গোপন রাখতে, কিন্তু উনি বলেছেন যে না, আমি তো অন্য যে কারো দেশের সাথে দেখা করি, আমি কেন গোপন রাখবো এটার সাথে আমার বক্তব্যের কোনো সম্পর্ক নাই, মানে কমপ্লিটলি দুটো আলাদা। আমার বক্তব্যটা হচ্ছে 2014 বাংলাদেশে আর কোনো দল আপনি পাবেন না যারা পার্শ্ববর্তী দেশের ইন্ধনে সমর্থনে আশকারায় এই দেশের নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করেছে। এবং শুধু সেটা না, মানে শুধু তারা একটা হলো আওয়ামী লীগের ব্যাপারে আলাপ করার ক্ষেত্রে একটা হলো তার কৃতকর্ম, মানে সে অলরেডি যে সিস্টেমেটিক, এবং যেটা যে ভাই বলেছেন যে আপনি যারা অপরাধী তাদেরকে শাস্তি দেন, হ্যাঁ তাদেরকে শাস্তি দিতেই হবে। এর পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগ এই অপরাধটা কিন্তু আওয়ামী লীগ একটা পার্টি হিসেবে করেছে। এই কারণে এটাকে বলে সিস্টেমেটিক অ্যান্ড ওয়াইড স্প্রেড ক্রাইম। ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি কিন্তু কোনো ব্যক্তি করতে পারে না। মানে আন্তর্জাতিক আইন অনুযায়ী যে ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি, এটা হচ্ছে একটা গোষ্ঠীর করা অপরাধ, একটা দলের করা অপরাধ। সবসময় আপনি ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সংজ্ঞা দেখেন, তাহলে সেই ধরনের ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি যারা করেছে, এবং আপনি এখানে আরেকটা দেশের সমর্থনে যেই একে হলো গুম, তারপর ক্রসফায়ার, তারপর হচ্ছে আপনার জুলাই ম্যাসাকার, পিলখানা হত্যাকাণ্ড, শাপলা গণহত্যা, মোদি বিরোধী আন্দোলনের সময় হত্যাকাণ্ড, এই সমস্ত যে ঘটলো, এটা আপনি করেছেন। এটা হলো আপনার কৃতকর্ম অপরাধ। আরেকটা হলো ভবিষ্যৎ পরিণতি। ভবিষ্যৎ পরিণতি হচ্ছে আপনি যে দলকে এখন 8-10টা স্বাভাবিক দলের মতো বলে আসতে বলছেন, বাংলাদেশে এরকম আর কোনো দল নাই যারা ভবিষ্যতে ক্ষমতায় আসলে বা ভবিষ্যতে রাজনীতি করার সুযোগ পেলে আপনাকে তারা হত্যা করবে এই কথাটা প্রকাশ্যে ঘোষণা দেয়। আওয়ামী লীগ দেয়, একমাত্র আওয়ামী লীগ দেয়। এই আওয়ামী লীগের বিভিন্ন লোকেদের ফেসবুক স্ট্যাটাস প্রতিদিন তারা এই কথা বলছে যে আমরা, যেমন ধরেন তারা একজন সাবেক উপদেষ্টা নাম নিয়ে বলেছে অমুক উপদেষ্টাকে আমরা হয় পল্টনে ঝুলিয়ে মারবো অথবা আমরা ফায়ারিং স্কোয়াডে দাঁড় করে মারবো। এইভাবে মানে যারা জুলাই গণঅভ্যুত্থান করেছে, যারা বাংলাদেশে রাজনীতি করার শর্ত কি? শর্ত দুইটা। একটা হচ্ছে আপনি মুক্তিযুদ্ধকে অস্বীকার করতে পারবেন না, আরেকটা হচ্ছে আপনি জুলাই গণঅভ্যুত্থান সহ বাংলাদেশের কোনো আন্দোলনকে অস্বীকার করতে পারবেন না। তাহলে এই জুলাই গণঅভ্যুত্থানকে যারা বলে জুলাই সন্ত্রাস, তাহলে তো আপনি রাজনীতি এখানকার যে এই ঘরে থাকার কতগুলা আপনার মানে কতগুলো শর্ত আছে, মিনিমাম শর্ত আছে, যারা মানবে তারা এই ঘরে থাকতে পারবে, যারা মানবে না তারা এই ঘরের বাইরে থাকবে। তারা এই ঘরের যারা ফ্যাসিলিটিস, আমরা দেখবো যে এই ঘরের মধ্যে যারা আছে তারা এই ঘরের সমস্ত ফ্যাসিলিটিস পাচ্ছে কিনা, তাদের সাথে বৈষম্য করা হচ্ছে না। কিন্তু যে এই ঘরে ঢোকার শর্তই পূরণ করে না, তাকে তো আমি এই ঘরে ঢুকতে দিব না। এবং সে আমার সিকিউরিটি কনসার্ন আজকে, কারণ সে পার্শ্ববর্তী দেশে থেকে এই যে দেখেন পুশিং করছে সমানে ভারত বিভিন্ন জায়গা থেকে, এবং এটার সাথে আওয়ামী লীগের ঘোরতর সম্পর্ক আছে, তারা বাংলাদেশকে আনস্টেবল করতে চায়। তাহলে যারা আমার দেশের সিকিউরিটি কনসার্ন, আন্তর্জাতিক আইনে সিকিউরিটি কনসার্ন কিন্তু একটা লিগ্যাল ইমপ্লিকেশন আছে, তাহলে যে আমার দেশের জন্য সিকিউরিটি কনসার্ন, নিরাপত্তা উদ্বেগ, তাকে তো আমি বাংলাদেশে রাজনীতি করতে দিতে পারি না। এবং এই মুহূর্তে এটা বলে শেষ করি, এই মুহূর্তে বাংলাদেশে অনুমানের বাইরে, অনুমান আপনি করতে পারেন, কিন্তু বাই ফ্যাক্ট আরেকটা দেশের শেল্টারে এই দেশে রাজনীতি করছে এরকম আর কোনো দল নেই আওয়ামী লীগ ছাড়া। ফলে অবশ্যই সে আমাদের জন্য একটা নিরাপত্তা হুমকি তৈরি করেছে। জি, মাহবুবাজি শুনছিলেন প্রশ্নগুলো সরাসরি যদি। আমার দেশের সিকিউরিটির কনসার্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার দেশটা কবে থেকে শুরু হয়েছে? মুক্তিযুদ্ধের মাধ্যমে। সেই মুক্তিযুদ্ধের যেই দল পুরো জাতির বিরুদ্ধে দাঁড়ালো, যে গণহত্যা হয়েছে, 30 লক্ষ মানুষের মৃত্যুর জন্য যারা দাঁড়ালো, তারা কিন্তু আমাদের দেশের এখন প্রধান বিরোধী দল। কাজে সিকিউরিটি কনসার্নে তো এইখানে সবচেয়ে বড় কনসার্ন চলে আসে। এখন তাদের ব্যাপারে কিন্তু তার ভাইদের কোনো আপত্তি নাই, কারণ তারা তাদের জোট সঙ্গী, আদর্শগত সঙ্গী। তো সেই ক্ষেত্রে তাদের তুলনায় আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের আপত্তি, কারণ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দান করেছে, যে ট্র্যাক রেকর্ড আওয়ামী লীগের, এইটার থেকে তো আওয়ামী লীগকে সরানো যাবে না। কাজেই আগামী দিনে রাজনীতি করতে গেলে যে শূন্য একটা মাঠ তারা পেয়েছেন, এটাকে চিরস্থায়ী করবার জন্য আওয়ামী লীগকে যে কোনোভাবে অপসারণ করা দরকার। সেটার জন্য জামাতকে খাইতে হলো, গিলতে হলো, তারা গিলবে। এই হচ্ছে পরিস্থিতি। তার মানে রাজনীতিতে আদর্শহীনতার যে চর্চা, সেটা আপনি দেখেন কতখানি বড় আকারে ধারণ করছে। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ভাই বললেন, এটা তো খুবই গুরুত্বপূর্ণ কথা, যে 24 জুলাই আগস্টে যে ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি ঘটেছে। 71 সালের ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি কে না জানে পৃথিবীতে? 1975 সালের 15ই আগস্ট যে হত্যাকাণ্ডটি ঘটেছে, বাংলাদেশের স্বাধীনতার প্রধান নেতা, তার 22 জন পরিবারের সদস্য সহ 8 বছরের শিশুটি সহ, এটা কি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি নয়?
সেটা নিয়ে তারা কখনো কোথাও আপত্তি জানিয়েছেন? সেটা কি একটি গোষ্ঠীর হত্যাকাণ্ড নয়? কোনো একক মানুষ গিয়ে সেখানে হঠাৎ করে মেরে ফেলেছে? এবং আপনি দেখুন যে এই হত্যাকাণ্ডের পরে কতগুলো দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়, অর্থাৎ এই হত্যাকাণ্ডের সঙ্গে বাংলাদেশের স্বীকৃতি দেওয়া না দেওয়ার সম্পর্ক ছিল। অর্থাৎ যে গভীর ষড়যন্ত্রের কথা আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলছেন, এই গভীর ষড়যন্ত্র তো বহু আগে থেকেই বাংলাদেশের সঙ্গে চলছে। আপনি দেখুন ৭৫-এর ১৫ই আগস্টের পর কতগুলো দেশ স্বীকৃতি দিল। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবের উপস্থিতি আর অনুপস্থিতি আন্তর্জাতিক স্বীকৃতির ব্যাপারেও কিন্তু অনেক বড় একটা বাধা হয়ে দাঁড়ায়। আর সেই বঙ্গবন্ধু যাকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ আসলে মানুষ মেরে ফেলবে, সেটার কি কারণে কি বলা হচ্ছে আওয়ামী লীগ আসলে মানুষ মেরে ফেলবে? হচ্ছে যে তারা ৭১-এর পরে মানুষ মেরেছিল। কোথায় মানুষ মেরেছিল? যেটা বলা হয় রক্ষী বাহিনী করার মাধ্যমে। তা রক্ষী বাহিনীর সদস্যরা সকলেই কি করে সেনাবাহিনীতে যুক্ত করলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান? সকলকেই। অর্থাৎ তারা সেনাবাহিনীরই সদস্য হিসেবে কাউন্ট হলেন। সেনাবাহিনীরই একটি বিশেষায়িত দল, এই গ্রুপ ছিল, যেটা এখনের কথা বলি কোনো একটা গাছের আপনি যদি ডালে উঠতে চান, শেকড় নিয়ে কথা হবে, মূল জায়গাটি ৭১। কিন্তু বর্তমানে আসতে হলে আমার এই দরজা দিয়ে ঢুকতে হবে, ওই দরজাতেই তো সমস্যা রয়ে গেছে। পাকিস্তান থেকে ভাঙলো কেন বাংলাদেশ? ওই জায়গাটাতেই তো সমস্যা। আপনি রাজনীতি করবেন জামাতের সঙ্গে আর বলবেন যে আওয়ামী লীগকে আসতে দিব না, আপনি চিন্তা করুন। আচ্ছা, আমি যদি এখানে প্রশ্ন করি যে যদি জামাতের ব্যাপারে, জামাতের অপরাধ নিয়েও কথা হয়, যেহেতু দুটি একই ধরনের অপরাধ, তাহলে আপনি বলে একই ধরনের পেছনে ফুটো আওয়ামী লীগের প্রাসঙ্গিকতা থাকে কিনা তখন? কোনটা? যদি জামাতের ব্যাপারেও মানে সবাই কথা তো আছে, আমি তো লিস্টই দিতে পারলাম। ৮০ দশকে এরশাদের জাতীয় পার্টি কি করেছে? আচ্ছা, তাদের হাতে রক্ত নাই? যখন যে দল ক্ষমতায় গেছে, এখন তো বললে নানান রকম সমস্যা হবে, আপনারা তো সকলেই জানেন। আপনি খালি ধরে ধরে আগান না হত্যাগুলো। ৬৪টা জেলায় একসাথে বোমা হামলা কারা করেছিল আমরা জানি না, সেটা তো বিচার হয়নি। আপনার রমনার বটমূলে একসাথে ১১ জন মারা যায়নি এই যে পহেলা বৈশাখে? কি মনে হয় যে আমাদের অসাম্প্রদায়িক এই উৎসবটির বিরুদ্ধে কারা বোমা হামলা চালিয়েছিল? উদীচিতে কতবার বোমা হামলা করা হয়েছে? উদীচি, ছায়ানট, গণমাধ্যমে হামলা, এগুলো কি ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি না ক্রাইম মানে লাভ, এই হিউম্যানিটির প্রতি ভালোবাসার স্বরূপ এই হত্যাকাণ্ডগুলো ঘটেছে? তার মানে খালি ক্রাইম এগেইনস্ট খালি জুলাই আগস্ট হয়েছে, এগুলো কি আপনার আসবে না? আরেকটি খুব বড় ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হয়েছে, ১৩ জন ব্লগার হত্যাকাণ্ড ঘটেছে। একটি বার শব্দ করা যাবে না, করলেই বলবে এরা তো ধর্মের বিরোধী। ধর্মের বিরোধী যদি কেউ কথা বললে সেটার জন্য আইন আছে না দেশে? সেই আইনে তাকে আপনাকে বিচার করতে হবে। যেমন ভাবে এই যে নাসির উদ্দিন পাটোয়ারির জন্য আইন, দেশের আইনে আপনাকে বিচার করতে হবে। তার গায়ে হাত তোলার, এই ডিম মারার, সে যা খুশি বলুক না, আপনি এড়িয়ে যান। তার বক্তব্য যদি অরাজনৈতিক হয় তাহলে আপনি তার গায়ে হাত তুলবেন কেন? আপনি কোনোভাবেই সরকারি পৃষ্ঠপোষকতায়, সেটা তো আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি, সরকারি পৃষ্ঠপোষকতায় গায়ে হাত তুললে, মত প্রকাশে বাধা দিলে কি হয়, সেটা যদি আপনি এখনই শুরু করে দেন। আপনি জামাত, যে আমরা অপরাধের কথা বলছি, জামাতকেও কিন্তু তার কথা বলতে দিতে হবে। তার মানে এই না যে জামাতকে আপনি জোর করে ফাঁসিতে ঝুলিয়ে দেবেন, সেটাও করা যাবে না। আমার কথা হচ্ছে আপনি প্রত্যেকের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেন। কাউকে আপনি গায়ের জোরে, ভাই যেমন বললেন ঘরে ঢুকতে দেবো না, ভাই ঘর তো আমার না, এই দেশটা আমাদের সকলের। এই যে ৩ জন বসে আছি, প্রত্যেকের বাপের সম্পত্তি। এখানে আমি যদি অপরাধ করে থাকি আমাকে জেল দিবেন, জরিমানা দিবেন, ফাঁসি দিবেন, কিন্তু আমার বাপের সম্পত্তি থেকে আপনারা আমাকে বাদ দিতে পারবেন। যদি সিকিউরিটি কনসার্ন থাকে, সরাসরি যেটি স্পষ্ট বললেন যে এখনো তারা সামাজিক মাধ্যমে যে হুমকি দিচ্ছে, যে কথাগুলো, প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। আমি যদি এখন হুমকি দেই যে আমি সারোয়ার তুষারকে আজকে যাওয়ার সময় তুলে নিয়ে যাব, দিলাম, এটা ব্যক্তিগতভাবে আমি দিচ্ছি, কারণ আমার সেই, আমি কে? যার কথা বলা হচ্ছে নিঝুম মজুমদার নাকি, এরা কারা আওয়ামী লীগের? বা আমি আওয়ামী লীগের কেউ না, বা আমি বিএনপির কেউ না। বিএনপির কেউ যদি এই কথা বলে থাকে, বা এনসিপির কেউ যদি এটা বলে থাকে, তাহলে পরে আপনি কি পুরো এনসিপি কে বলবেন যে একটা সন্ত্রাসী গোষ্ঠী? আচ্ছা, এই কথা কি আমরা এনসিপির অনেক নেতার মুখে শুনি নাই? তুলে নিয়ে যাব, এই করে ফেলে যাব, লাশ পড়বে অমুক জায়গায়, এগুলো শুনেছি তো। অনেক উত্তেজিত কথাবার্তা রাজনৈতিকভাবে বলা হয়। কিন্তু যারা আওয়ামী লীগের এই সমস্ত কথা বলছে, আমরা যদি উল্টা প্রশ্ন করি, এটা বিএনপির বা এনসিপির বা জামাতের লোক হিসেবে এই কথা বলছে যাতে আওয়ামী লীগকে দোষী সাব্যস্ত করা যায়, আপনি কি বলবেন? যারা প্রমাণিত, তাদের যে মুখপত্র, আওয়ামী লীগ তো একটা লন্ডভন্ড অবস্থায় আছে,
তাদের কোনো নেতা আছে? আপনি যদি তাকে নির্বাচনে ডাকতেন, সে তো নির্বাচনে দাঁড়ানোর উপযোগিতাই তো তার ছিল না। তারা তো বলতো যে তখন আমাদের পক্ষে বলা সম্ভব ছিল, দেখেন আপনারা আসেন নাই। এখন তো আপনি বলতে পারছেন না তা। আপনি গণতান্ত্রিক আচরণ আমরা তিনজনের মধ্যে করবো, বলে আমি আর উনি, আমি এবং আমরা মামু ভাগনা, তাই আর আপনার সাথে করবো না, কারণ আপনি থাকলে আমাদের অসুবিধা। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা আওয়ামী লীগও করেছে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বিরোধী দল বানিয়েছে, এরশাদ সাহেবও করেছে, ফ্রিডম পার্টিকে বিরোধী দল বানিয়েছিল। সরকার সমর্থিত এই বিরোধী দল দেশে টেকে না। আজকে যেই বিরোধিতা দেখছে না, নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব সহ, এগুলোকে বলা হয় কুসুম কুসুম বিরোধিতা। আচ্ছা, এইটার ভেতরে কোনো আদর্শগত বিরোধিতা নাই। আমরা জামাত এবং এনসিপির কি আদর্শ পাই, যেটা বিএনপি থেকে খুব দূরবর্তী? তারা বাংলাদেশকে কোন অর্থনৈতিক, কোন সামাজিক কাঠামোতে পরিচালিত করতে চায়, যেটা বিএনপি থেকে বিরোধী? তারা তো একই। কাজেই এই আপনি ভালো না, আপনি দেখতে কালো, আপনি ফর্সা, এছাড়া আমি তো আর কোনো কিছু দেখছি না। আপনি দেখুন বাংলাদেশের যে সংবিধান নিয়ে এত আপত্তি তাদের, ৭২ সংবিধান সবচেয়ে ইউনিক সংবিধান এই উপমহাদেশের। তাদের কাছে তাদের আপত্তি ধর্মনিরপেক্ষতায়। বলা হয় ভারত সংবিধান লিখে দিয়েছে। ভারত কোথায় লিখলো? ভারতে তো ধর্মনিরপেক্ষতা শব্দটি তো ছিল না। তাদের যেই সংবিধান ছিল তাতে ছিল সেকুলার শব্দটি, আর আমাদের সংবিধানে আছে সেকুলারিজম। সেটা কোত্থেকে এসে অনুগ্রহ করে বঙ্গবন্ধুর ৪টি বই পড়ে দেখবেন কি করে তিনি রাশিয়া থেকে, চীনে থেকে সেই জিনিসটি আনলেন। এবং সবচেয়ে বড় কথা, সমাজতন্ত্র শব্দটি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে ১৯৭৪ সালে। কাজে আমাদের ৩ বছর পরে। আর এই যে রক্ষী বাহিনীর এত কথা বলা হয়, সেই রক্ষী বাহিনী আপনার তৈরি হয়েছে কোন সময়ে? র্যাব যেমন ভাবে তৈরি হয়েছে, এটা বিশেষায়িত বাহিনী, আর কিছুই না। এবং আপনি দেখুন এই যে জাসদের এত মৃত্যুর কথা বলা হয়, সেই জাসদ তৈরি হয়েছে ৭২ সালের ৩০শে সেপ্টেম্বর। তারপরে ১.৫ থেকে ২ বছরও ছিলেন না বঙ্গবন্ধু ক্ষমতায়। এই ১.৫ বছরে যদি আপনি ৩০ থেকে ৪০ হাজার মানুষ মরে, প্রতিদিনে ১১২ থেকে ১১৫ জন মানুষের নিহত হতে হয়। এই ১১২ থেকে ১১৫ জন একটা সদ্য স্বাধীন দেশে, সেই দেশের অবিসংবাদিত নেতা সবাইকে মেরে ফেলছেন, এটা কি গ্রহণযোগ্য? আচ্ছা, আপনারা যারা জাসদ নেতা, এই মাহবুব কামাল, এই সাংবাদিক, এরকম অনেকের স্টেটমেন্ট শুনবেন। সবচেয়ে বড় স্টেটমেন্ট দিতে পারবেন জামাতের আমির সাহেব, তিনি তো জাসদে ছিলেন। হ্যাঁ, তিনি বলুন না কতজন মানুষ তখন মারা গিয়েছিল। সারাত তুষারকে শুনি। সারাত তুষার, মাহবুব আজিজ যে প্রশ্নগুলো রেখেছে, আপনি যদি কিছু বলতে চান। দেখেন, কয়েকটা বিষয়, অনেকগুলো আলোচনা তো ঠিক ইয়েও নাই। যেমন ধরেন, একটা হলো যে শেখ হাসিনা নিজেই বলেন যে আমি অতজনকে মারার লাইসেন্স পেয়ে গেছি। এটা শুধু নিজম মজুমদারের ব্যাপার না, আমি তার নামই নিতে চাই না, কিন্তু টোটাল আওয়ামী লীগের যতজনের বক্তব্য আমরা দেখি, কেউ তো জুলাই গণঅভ্যুত্থানকে স্বীকার করে না। তারা তো বলে না যে এখানে একটা গণঅভ্যুত্থান ঘটেছে। আমি বলছি যে এখানে রাজনীতি করার কতগুলো বেসিক জিনিস আপনাকে মানতে হবে। আপনি ৭১কে অস্বীকার করে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। আপনি ৯০-এর গণঅভ্যুত্থান, ৭১-এর প্রসঙ্গ এলে মাহবুব আজিজও কিন্তু একই কথা বলেছেন। না, আমি এখানে আরেকটু বলি, ৭১কে স্বীকার করছেন, কিন্তু ৭১-এর বিরোধিতা অস্বীকার করব কেন? হ্যাঁ, স্বীকার করছেন, কিন্তু বিরোধিতাকারীদের সঙ্গে আচ্ছা বলি, আপনি ঠিক আছে, রাজনীতি করছেন। তাহলে একই জায়গা থেকে আপনি যান। প্রথম কথা হলো জামাত একটা ট্রায়াল ফেস করেছে ২০১৩ সালে। আপনি সেই ট্রায়ালকে একটা ন্যায় বিচারের দাবিকে, ইনসাফের দাবিকে আপনি ফ্যাসিজম কায়েম করার ক্ষেত্রে ব্যবহার করেছেন। এবং ব্লগার কিলিং এর যদি বললেন, ব্লগার কিলিং এ শেখ হাসিনা দায়ী, ব্লগার কিলিং আওয়ামী লীগ দায়ী, ডিপ স্টেট দায়ী। এবং এটা পৃথিবীর মোটামুটি সব যত জায়গায় আপনি এই যে উগ্রবাদী গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, এটার কোথাও গোয়েন্দা সংস্থাদের সহযোগিতা ছাড়া হয় না। ওই যে আপনার আওয়ামী লীগ আমলে আইজিপি ছিল শহীদুল ইসলাম সাহেব, শহীদুল ইসলাম সামথিং নাম, উনার বইয়ে দেখবেন, উনি বই লিখেছেন দায়িত্ব শেষ করে। ওনাকে শেখ হাসিনা কি বলেছেন, এই যে যখন জঙ্গি গল্পগুলো শেখ হাসিনা বানাচ্ছে, এটাই তো তার একমাত্র অজুহাত ছিল যে দেশে জঙ্গিবাদ আছে, সুতরাং আমাকে ক্ষমতা রাখতে হবে, ভোট লাগবে না। তখন শেখ হাসিনা তাকে বলেছে এরকম একটা ৩২ নম্বরে এখানে একটা অপারেশনের ব্যাপারে, যে নাটকটা আমার বাসার সামনে না করলেও পারতা। আচ্ছা, শহীদুলকে এটা শেখ হাসিনা বলেছেন, শহীদুল নিজে লিখছেন, তিনি আইজিপি ছিলেন। ঠিক আছে, আচ্ছা, এবার হলো জুলাই গণ অভ্যুত্থানের সময় যে আপনার হত্যাকাণ্ড, এটাকে আপনি জল ঘোলা করতে পারবেন না। যে এটা কে করেছে আমরা জানি না, স্নাইপার টাইপার কোনো একটা উপদেষ্টার একটা বিচ্ছিন্ন মন্তব্যকে নিয়ে, এটা পরিষ্কারভাবে ডকুমেন্টেড। আপনি জাতিসংঘের ডকুমেন্টটা পড়ে দেখেন, বাংলাদেশে আর কোনো, আপনি মানে যারা এগুলো নিয়ে প্রশ্ন করে, আর কোনো গণহত্যা কিংবা এই ধরনের অপরাধকে এইভাবে এত ডিটেইল ডকুমেন্টেশন হয় নাই। এবং সেখানে পুলিশের কিংবা অন্যান্য রাষ্ট্রীয় বাহিনীর কার কি ভূমিকা, প্রত্যেকটা জিনিস ওই মানে এভিডেন্স বলা আছে। আমরা কি চাক্ষুষ দেখি নাই যে গুলি করছে? আমাদেরকে গুলি করেছে, তো আমরা তো রাস্তায় ছিলাম। ধরেন পাকে চক্রে বেঁচে গেছি, আমাদের ১৯ তারিখের মিছিলে গুলি হয়েছে, যাই হোক, সেগুলো সেটেলড ইস্যু। এখন কথা হচ্ছে আপনার ১৯৭৫ ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি ধরেন
আপনিও মানুষ, আপনিও মানবিকতা ডিজার্ভ করেন, কিন্তু আপনার সাথে কোনো একটা অন্যায় হলে সেটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হবে না, আমার সাথে একটা অন্যায় হলে সেটা ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি হবে না। ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি একটা সিস্টেমেটিক এবং ওয়াইড স্প্রেড ক্রাইম, যেটা সুনির্দিষ্ট সংজ্ঞা আছে। 75-এর 15ই আগস্টে বাংলাদেশে যেটা ঘটেছে এটা অবশ্যই নির্মম, কারণ তার রাজনৈতিক বিরোধিতা আমরা করতে পারি, তখন জাসদ সহ অন্যান্যরা করতো, কিন্তু তাকে সপরিবারে হত্যা করাটা আমরা সমর্থন করবো না, সমর্থন করা যায় না। কিন্তু তাই বলে এটাকে আপনি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বলতে পারবেন না, ব্লগার কিলিংকে আপনি ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বলতে পারবেন না। যে কোনো হত্যাকাণ্ডই ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি না। ফৌজদারি অপরাধ এবং ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটির মধ্যে সুস্পষ্ট পার্থক্য আছে। ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি ডিল করার জন্য আলাদা আপনার আইসিটি অ্যাক্ট আছে, আর ফৌজদারি অপরাধ আপনি সাধারণ আইনে করবেন। এগুলো খুবই মানে পরিষ্কার এবং সেটেলড আলোচনা, এগুলো নিয়ে আর জলঘোলা করা যাবে না। দ্বিতীয় ব্যাপার হচ্ছে জামায়াত ইসলামীকে দেখিয়ে বারবার ঢাল বানিয়ে আপনি একবার গণতন্ত্র হত্যা করবেন, যে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার লাগবে না, কারণ এটা থাকলে এরা বিএনপি জামাত ক্ষমতায় চলে আসবে। হ্যাঁ, এটা বলেছেন আওয়ামী লীগ, যুক্তি দিয়েছে না? আবার এখন বলা হয় যে না, রিফর্ম সংস্কার এগুলো কিছু লাগবে না, এটা আসলে করলে জামাত পাওয়ারফুল হবে। জাতীয় পার্টির যে আওয়ামী লীগ যে বিরোধী দল বানাইলো জাতীয় পার্টিকে, সেই বিরোধী দল আর আজকের বিরোধী দলকে যারা এক বলে, তাদের বোঝাপড়া নিয়েই প্রশ্ন তুলতে হবে। কেন? কারণ হচ্ছে ওইটা ছিল পরিষ্কারভাবে আমি যেটা বললাম যে ভারতের আদেশপ্রাপ্ত হয়ে একটা ডামি বিরোধী দল, আর এবং সেই ভোটটা অংশগ্রহণমূলক ছিল না। অংশগ্রহণমূলক ইন দ্য সেন্স যেটা ইউরোপিয়ান ইউনিয়নের টিম এবার এসে নির্বাচনের আগে বলেছিল যে বাই পার্টিসিপেটরি আমরা বুঝি যে এটা ভোট ফেয়ার হয়েছে কিনা, জনগণ অংশ নিয়েছে কিনা, নাগরিকরা ভোট দিতে পেরেছে কিনা। এগুলো হলো অংশগ্রহণমূলক নির্বাচনের ইন্ডিকেটর। কোন দল অংশ নিল কি না নিল সেটা থেকে আমরা এটা বুঝবো না। তাহলে একটা বাক্য শেষ করি যে এই যে বিরোধী দল তার 38% ভোট আছে এবারকার বিরোধী দল। আর ওই জাতীয় পার্টি তিনিও বলেছিলেন 7 থেকে 36 একবারে এক দফায় চলে যায়। এইটা এখন কিন্তু ভারতের দোষ হবে না, কারণ ওনারা যেভাবে বলেন যে এটা ভারত করে দিচ্ছে, আমরা এখন কোন দেশের নাম বলবো, করে আবার গ্রেফতার হয়ে যাব। কাজেই আমি কোনো দেশের নাম নিতে চাচ্ছি না, তারাই ঠিক করুক এটা কি করে হয়েছে। আরেকটা ব্যাপার হচ্ছে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, এটা কোনো একটা আদর্শের বিরুদ্ধে হয়, জল ঘোলা করার কিছু নাই। জল এখানে আরো গভীরভাবে খনন করতে হবে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব একটি ব্যক্তি মাত্র নন, যিনি একটি দেশকে তৈরি করে দিতে পারেন। এটা অনেক বড় একটি আদর্শের ব্যাপার, এবং সেই জায়গাতে বাকশাল একটি গালিতে পরিণত হয়েছে। এটার অ্যাব্রিভিয়েশন কি? বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। যেমন যেমন দিয়ে হয়েছে 19 দফা। হ্যাঁ, এখন এই একদলীয় শাসন আপনারা বলতে পারেন, এবং এটা নিয়ে অনেক আপনারা বলতে পারেন যেটা ফ্যাক্ট, আপনার কাছে ফ্যাক্ট, কিন্তু এটা নিয়ে তো বহু গবেষণা আছে, অনেক কিছু আছে, কথা উঠবে না, কিছু নাম বলেন না, না এটা নিয়ে আপনার কিছুই নাই। এবং এর জন্য আপনাকে ছেলেকে মেরে ফেলতে হবে, 8 বছরের শিশুকে মেরে ফেলতে হবে, কারণ উনি একটা না সেটা তো সমর্থন করতেছি না আমরা। তাহলে বিষয়টা কি যাচ্ছে? তাহলে আপনি আমাকে জামায়াত ইসলাম করছেন নাকি? জামায়াত ইসলাম করছেন। ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি তখনই হয় যখন আদর্শের বিরুদ্ধে হত্যা হয়। এই ব্লগাররা মুক্তমন আপনি বললে তো হবে না, আপনাদের এই সমস্ত আমরা মানি না। আপনারা আপনাদের মতো সুবিধা মতো একটা বই পুস্তক করবেন নাকি? আপনারা জামাতের সাথে বলবেন যে এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, তারা আমার মা বোনকে ধর্ষণ করে ছেড়ে দিবে, আর আপনি বলবেন এটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি না, এবং তাদের সাথে আপনারা বসে জোট গঠন করবেন, এবং আপনাদের এই চোথা আমাদের শিখতে হবে। এইটা ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এটা বর্বরতম হত্যা, এবং একের পর এক বর্বরতম হত্যা হয়েছে। এখানে যে যখন হলি আর্টিজান হয়েছে, এটা কি শেখ হাসিনা করেছেন? ওই ভ্যানিটি ব্যাগে 21 আগস্টে ভ্যানিটি ব্যাগের মধ্যে গুলি নিয়ে গেছিলেন শেখ হাসিনা। কাজে এই সব কিছু মিলে, এবং জুলাইতে যেভাবে গুলি হয়েছে, এটা কি আমরা বলবো যে না এটা গুলি হয় নাই, শেখ হাসিনা মারেননি? কে মেরেছেন কে না মেরেছেন এইটা বলার দায়িত্ব তো আমার নয় বা উনারও নয়, কিন্তু উনারা সেই দায়িত্ব নিয়ে নেন। উনারা বলেন যে আমি ঘরে ঢুকতে দেবো না, কারণ উনারাই বিচারক, এবং সেটা আমরা 18 মাসে দেখেছি কি করে তারা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কয়েকজন তরুণ যুবক দেশটাকে অস্থির করে ফেলেছিলেন। সেই জায়গা থেকে আমাদেরকে সুস্থির অবস্থায় আসতে হবে, এবং আসতে হলে বুঝতে হবে যে আমাকে নীতি এবং আদর্শ নিয়ে রাজনীতি করতে হবে। বাকশাল যেরকম একটা আদর্শ, 19 দফা আদর্শ, 18 দফা আদর্শ, আপনাদেরকে আদর্শও দিতে হবে। খালি বিরোধিতার নামে বিরোধিতা করলে হবে না। আপনাদের আদর্শ কি? জামাতের সঙ্গে আদর্শ 4% ভোট কি আপনার বেলুনের মতো ফুলিয়ে 36% নিয়ে যাবেন? কারা এই ভোটার? আপনারা একটা ফেয়ার রিলেশন করে একটা ইউনিয়ন পরিষদের মেম্বারের দাঁড়ান তো দেখে কজন ভোট দিয়েছে, তারা আমরা সেটা দেখতে চাই। এই দেশের জনগণ তো এর আগেও আমরা শুনেছিলাম 24 সালে ভোট দিয়েছে, আমিডামি নির্বাচন হয়েছিল। এই দেশের জনগণ তো 18 সালে ভোট দিয়েছিল, তখন আমরা সরকারের কাছে এই সব কথা শুনিনি, এখনো শুনেছি। এই যে এখনো আমার হাতে কালো দাগ আছে, আমিও তো ভোট দিয়েছি, কারণ
অবশ্যই দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, দেশে আর কোনো প্লেয়ারই ছিল না, একমাত্র বিএনপি সেখানে দাঁড়িয়েছে, তারা মুক্তিযুদ্ধের পক্ষে দাঁড়িয়েছে, সেই মুক্তিযুদ্ধের পক্ষে বিএনপির পক্ষে মানুষ ভোট দিয়েছে। কিন্তু আপনি গত 4 মাসে বিএনপিকে মুক্তিযুদ্ধের পক্ষে করে কথা বলতে শুনেছেন? ধন্যবাদ মাহবুব আজিজ। দর্শক ধন্যবাদ জানাই আপনাদেরও। আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল দেখা হবে একই সময়, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়। সঙ্গে থাকুন।